আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক সাজেশন দেওয়ার। ইনশাল্লাহ আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আলোচনা হবে হচ্ছে আপনাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক সাজেশন। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকলে ইনশাআল্লাহ 7টা সৃজনশীলে অবশ্যই ক এবং খ বা কতে অবশ্যই কমন পাবেন। দেখেন, সর্বপ্রথম আমরা সমাজবিজ্ঞান প্রথম অধ্যায়টা জানব। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। সমাজবিজ্ঞান আসলে কি? সমাজবিজ্ঞান হলো সমাজ, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান, সংস্কৃতি, মূল্যবোধ ও সামাজিক পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক অধ্যয়ন। অবশ্যই আপনারা আমার দেয়া পিডিএফ স্লাইডটি যেটা আমি পড়াচ্ছি সেটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, যাতে করে এই প্রশ্নগুলো আপনারা খুব সুন্দর করে আয়ত্তে নিয়ে আসতে পারেন। আর প্রশ্নটা বা এই যে আমার যে সাজেশনটা এটা যদি পেতে চান বা পিডিএফ স্লাইডটি যদি পেতে চান, অবশ্যই আপনাদের পূর্বের মতোই কমেন্ট করতে হবে যে ভাইয়া আমাকে পিডিএফ স্লাইডটি দিবেন। ইনশাল্লাহ আমি কমেন্টের জবাবই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা কবে শুরু হয়? বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা কবে শুরু হয়? পাকিস্তান আমলে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার সূচনা হয়। দেখেন, এখানে কিন্তু 2টা প্রশ্নের জবাব দেওয়া আছে। সর্বপ্রথম যেটা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় কত সালে, সেটা হচ্ছে 1957 সালে। এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় কোন জায়গায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। কত সালে? 1957 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে ছিলেন? এটা ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সমাজবিজ্ঞানের জনক কে? সমাজবিজ্ঞানের জনক হচ্ছে সমাজবিজ্ঞানের জনক ফরাসি চিন্তাবিদ অগাস্ট কোর্ট। কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে? 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসাবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে। আমি একটু শর্টকাট লিখছি বোঝার সুবিধার্থে, ইনশাল্লাহ আপনারা একটু বুঝে নেবেন। বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রসারে কোন আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা করে? এটা কিন্তু আন্তর্জাতিক সংস্থা। দেখেন, এখানে আছে ইউনেস্কো, ইউনিসেফ, তারপরে ইউএনডিপি, বিশ্বব্যাংক ইত্যাদি। এই মোট 4টা অবশ্যই আপনারা মনে রাখবেন: বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ এবং ইউনেস্কো। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ের বিভাগ রয়েছে? মানে কোন কোন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এখানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চর্চা হয়? দেখেন, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে এগুলো চর্চা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। সরি। বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রপথিক কে? বাংলাদেশে সমাজবিজ্ঞানকে নিয়ে আসেন কে? এইরকম একটা কথা। ডক্টর এ কে নাজমুল করিম এবং অজিত কুমার সেন। অবশ্যই এটা কিন্তু সৃজনশীলে অবশ্যই আসতে পারে এরকম কিছু বিষয়, যে হয়তো বা এমন একজনের নাম দেওয়া থাকবে যে তিনি বা তেনারই হাতে ধরে সমাজবিজ্ঞানের চর্চা শুরু হয় বাংলাদেশে। তারা কারা? ব্যাখ্যা করো। তো আপনাদেরকে জানতে হবে ডক্টর এ কে নাজমুল করিম এবং অজিত কুমার সেন সম্পর্কে। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে চর্চা শুরু হয়। এই যে আমাদের সমাজবিজ্ঞান, 2টা আবার গুলিয়ে ফেলবেন না, একটা 1857 আর একটা 1957। সমাজবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? এটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাখ্যা করা, এরকম কিছু বিষয় থাকতে পারে। সমাজবিজ্ঞান জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে সমাজ বা সামাজিক সংগঠন সম্পর্কিত বা সামাজিক সম্পর্ক
দেখি আমি আরেকবার বলি, সমাজবিজ্ঞান জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে সমাজ, সামাজিক সংগঠন, সামাজিক সম্পর্ক এবং সামাজিক প্রপঞ্চ নিয়ে আলোচনা করে থাকে। অবশ্যই আপনারা এই পিডিএফ স্লাইডটি অবশ্যই সংগ্রহ করে আপনারা আরেকবার দেখবেন। আমরা আলোচনা করব আপনাদের তৃতীয় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব হলো মানুষের অতীত জীবন, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে প্রাচীন নিদর্শন, স্থাপনা, জীবাশ্ম, মৃৎপত্র, এটা কিন্তু মৃৎপত্র বলতে বোঝা হচ্ছে মাটির পাত্র, এরকম কিছু বিষয়। তারপর হচ্ছে অস্ত্র শস্ত্র ইত্যাদি অধ্যয়ন। মানে আমরা প্রত্নতত্ত্ব এইটা হচ্ছে পুরাতন জিনিস, অতীতের কোনো নিদর্শন, অতীতে এইরকম কিছু ব্যবহার করছে সেগুলোর প্রমাণ হিসেবে যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলোই হচ্ছে প্রত্নতত্ত্ব। সভ্যতা আসলে কি? সভ্যতা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জোটবদ্ধতা সর্বোচ্চ ও সর্বোত্তম পর্যায়। আচ্ছা, মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর প্রত্নস্থানের গুরুত্ব কি? এটি প্রাচীন জনপদ ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে খ্রিস্টপূর্ব যুগে মুদ্রা, পুঁতি, মৃৎপাত্র, তারপরে হচ্ছে এইরকম কিছু বিষয় পাওয়া যায় এই জায়গায় ওয়ারী বটেশ্বরে। ময়নামতি প্রত্নস্থানে বা স্থল কোথায় অবস্থিত এবং কী জন্য বিখ্যাত? এই ময়নামতিটা কোথায় অবস্থিত এবং কী জন্য এটা বিখ্যাত? কুমিল্লা জেলায় অবস্থিত হচ্ছে ময়নামতি। আর এটি হচ্ছে বিখ্যাত এইটার জন্যই যে এখানে প্রাচীন বৌদ্ধবিহার ও স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। মানে সেখানে বৌদ্ধবিহার আছে এবং কিছু নিদর্শন আছে। পাহাড়পুর বৌদ্ধবিহারের সময়কাল কোন যুগে অন্তর্ভুক্ত? পাহাড়পুর বৌদ্ধবিহারের সমকাল বা সময়কাল কোন যুগের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে পাল যুগ, যেটা অষ্টম বা নবম শতাব্দীর খ্রিস্টাব্দ বা এরকম কিছু বিষয়। পাল বোঝেন তো, গোপাল, নেপাল, রাজপাল, এরকম কিছু পাল যুগ ছিল, যেখান থেকে গোপাল আমরা যে চিনি তাকে, এরকম কিছু না, গোপাল পাল বংশ যারা প্রতিষ্ঠা করছে। প্রত্নতত্ত্ব থেকে বাংলাদেশের প্রাচীন সমাজ সম্পর্কে কি জানা যায়? এটা কৃষি, বাণিজ্য, ধর্ম, শিল্পকলা, স্থাপত্য ও সামাজিক কাঠামোর বিকাশ সম্পর্কে তথ্য পাওয়া যায়। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এটা নরসিংদী জেলায় অবস্থিত। তাহলে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায়। চাকার আবিষ্কার, এই যে আমরা যে চাকা ভ্যানের বা রিক্সার, তারপরে গাড়ির ইত্যাদির যে চাকাটা ব্যবহার করি, এটা আবিষ্কার করছে কোন যুগে? আবিষ্কার করা হয়েছে লৌহ যুগে। কৃষি আবিষ্কার হয় কোন যুগে? কৃষি আবিষ্কার করা হয় নব্য প্রস্তর যুগে। আমি কিছু নোট রাখছি এখানে দেখেন। সোমপুর বিহার নওগাঁ জেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। কুমিল্লা শহর থেকে 6 মাইল পশ্চিমে লালমাই বা ময়নামতি লালমাই পাহাড় শ্রেণীর মাঝামাঝি এলাকায় শালবন ঘেরা যে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আছে সেটাই হচ্ছে ময়নামতি। তারপরে দেখেন লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। তারপরে হচ্ছে ময়নামতিতে 227টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। মারমারা প্রধানত বাংলাদেশের কোন জেলায় অবস্থান করে? এইটা হচ্ছে পার্বত্য বান্দরবান, মারমারা। কোচ নৃগোষ্ঠীর ভাষা কি? এটা হচ্ছে তিব্বত বার্মি ভাষা। রাখাইনের ধর্ম কি? এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আদাম কাকে বলে? অনেকগুলো চাকমা পরিবারের সমন্বয়ে গঠিত পরিবারের চেয়ে বৃহৎ সংগঠনকে আদাম বলা হয়। রাখাইন সমাজের বাৎসরিক শ্রেণী বা শ্রেষ্ঠ উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই, এবং গারোদের উৎসবের নাম জানেন তো আপনারা, এটা হচ্ছে সাংসারিক। যেটা আমি এমসিকিউ যে স্লাইডটি বা এমসিকিউ সাজেশনটা এইটাতে দিয়েছিলাম সেইটাতে আমি আলোচনা করছি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন।
সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে? মাঝি বলা হয়। নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। নিগ্রয়ের শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণকায়। নৃগোষ্ঠী কি? নৃগোষ্ঠীর তো সংজ্ঞা জানতে হবে, তাই না? নৃগোষ্ঠী হলো একটি দল যারা অন্যদের থেকে আবশ্যিক শারীরিক ভিন্নতার জন্য আলাদা। এবং আপনারা অবশ্যই অবগত রাখেন যে এখানে গারো যে নৃগোষ্ঠীটা আছে এরা কিন্তু মাতৃতান্ত্রিক, মানে এই যে পিতার কোনো সম্পত্তি থাকে না, মাতার সম্পত্তি পায় পরিবারের মেয়েরা, এবং সবচেয়ে বেশি সম্পত্তি বা প্রথম সম্পত্তি পায় থাকে পরিবারের প্রথম মেয়ে এবং বড় মেয়ে, যেটাকে বলা হয় এইটা। পঞ্চম অধ্যায়, বাংলাদেশের অভ্যুদয়ে সামাজিক প্রেক্ষাপট। অধ্যায়টা যদিও গুরুত্বপূর্ণ ছিল এক সময়, কিন্তু এখন নতুন করে কিছু টপিক হয়তোবা আপনাদের যোগ করে দিবে সামনের বছর থেকে ইনশাল্লাহ। তামউদ্দিন মজলিস কি? তামউদ্দিন মজলিস হলো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। লাহোর প্রস্তাব পেশ করেন কে? একে ফজলুল হক। আর এনার উপাধি ছিল শেরে বাংলা। শেরে বাংলা একে ফজলুল হক। ভাষা আন্দোলনের সূত্রপাত কবে এবং কেন হয়? 1948 সালে, যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেওয়া হয়। কে দিয়েছিলেন এটা? এটা মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু হয় 1948 সাল থেকেই। আর একদম সামগ্রিকভাবে এমনভাবে এই পর্যায়টা পৌঁছে যায় হচ্ছে 1952 সালে, যেটা চূড়ান্ত পর্যায়। তাহলে দেখেন 1952 সালে ভাষা আন্দোলনে শহীদরা বা শহীদ কারা হন? সালাম, বরকত, রফিক, জব্বার ও আরও অনেকেই। শিক্ষা আন্দোলনের প্রথম উদ্দেশ্য কী ছিল? বাঙালির সংস্কৃতি ও ভাষার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষায় বৈষম্য দূর করা। 1966 সালে 6 দফা দাবি কার নেতৃত্বে ঘোষিত হয়? শেখ মুজিবুর রহমান। 1977 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগ সাফল্য কি ছিল? 300 আসনের ভিতরে 167টি আসন জয়লাভ করে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আচ্ছা, আমি কিছু নোট অবশ্যই আপনাদের পিডিএফে যোগ করব, কিন্তু এখানে একটু বলি যে 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়। 1948 সালে পাকিস্তান আবার দুই ভাগে বিভক্ত হয়, সেইটা হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। তারপরে 1952 সালে ভাষা আন্দোলন হয়। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালের 6 দফা এবং 1968 সালের আগরতলা মামলা। এখানে আসামি করা হয় মোট 35 জন, শেখ মুজিবুর সহ। এছাড়াও 1969 সালে গণ অভ্যুত্থান হয়। 1974 সালে সাধারণ নির্বাচন এবং এই যে মুজিবনগর সরকার নামে সরকার গঠন করা হয়। এবং 1971 সালে 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধ হয়। এই মুক্তিযুদ্ধ হয়ে থাকে দীর্ঘ 9 মাস, 26 মার্চ থেকে 16 ডিসেম্বর। আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজ। গ্রামীণ সমাজ বলতে কি বোঝায়? যে সমাজে অধিকাংশ মানুষ কৃষি ও কৃষি সম্পর্কিত কাজে নিয়োজিত থাকে, যার জীবনযাত্রা প্রথাগত, ঘনিষ্ঠ ও প্রাকৃতিক পরিবেশ নির্ভর, তাকে গ্রামীণ সমাজ বলে। শহুরে সমাজ বলতে কি বোঝায়? যে সমাজে অধিকাংশ মানুষ অকৃষি কাজে নিয়োজিত বা পেশায় নিয়োজিত, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, জীবনযাত্রা আধুনিক ও বৈচিত্র্যময়, তাকে শহুরে সমাজ বলা হয়। দুইটাই যে সংজ্ঞাই কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রধান পেশা কি? কৃষি ও কৃষি নির্ভর পেশা। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? প্রথাগত জীবনধারা, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সহিংস বা সংহতি, ধীর পরিবর্তন ও কৃষি নির্ভরতা। শহুরে সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? বৈচিত্র্যময় পেশা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, দ্রুত সামাজিক পরিবর্তন, ব্যক্তিকেন্দ্রিকতা ও বাণিজ্য কেন্দ্রিক অর্থনীতি।
বাংলাদেশে গ্রামীণ সমাজে সামাজিক পরিবর্তনের কারণ কি? শিক্ষার প্রসার, গণমাধ্যম, এনজিও কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও সরকারি উন্নয়ন প্রকল্প। শহুরে সমাজে যে সামাজিক সমস্যা দেখা যায় তা কি কি? এটা হচ্ছে ব্যক্তি সমস্যা, যানজট, তারপরে হচ্ছে বেকারত্ব, অপরাধ, দূষণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ ইত্যাদি। শহরে গ্রামীণ ও শহরে সমাজের পার্থক্য একটি উদাহরণ দাও। গ্রামীণ সমাজে মানুষ বেশি পারস্পরিক সহযোগিতামূলক, আর শহুরে সমাজে মানুষ তুলনামূলক ব্যক্তিকেন্দ্রিক। শহরের সমাজে শিক্ষার সুযোগ কেমন? শহরের সমাজে শিক্ষার সুযোগ হচ্ছে গ্রামীণ সমাজের তুলনায় শহরের সমাজে শিক্ষার সুযোগ বেশি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক এবং বৈচিত্র্যময়। বাংলাদেশের উন্নয়নে গ্রামীণ ও শহরের সমাজের সম্পর্ক কিভাবে গুরুত্বপূর্ণ? কৃষি, শিল্প, বাণিজ্য, শ্রম ও পণ্য বিনিময়ের মাধ্যমে উভয় সমাজ একে অপরকে পরিপূর্ণ বা সম্পূরক হিসেবে কাজ করে। সর্বশেষ অধ্যায়, অষ্টম অধ্যায় আপনাদের বাংলাদেশের সামাজিক পরিবর্তন। এটা হচ্ছে সামাজিক পরিবর্তন বলতে আসলে কি বোঝায়? সামাজিক পরিবর্তন হলো সমাজের গঠন, আচরণ, মূল্যবোধ ও প্রতিষ্ঠান সমূহের দীর্ঘমেয়াদী রূপান্তর। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের প্রধান কারণ কি? এটা হচ্ছে প্রযুক্তির উন্নয়ন, তারপরে শিক্ষার প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক আন্দোলন, গণমাধ্যম ও বৈশ্বিক যোগাযোগ। ৩ নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর বাংলাদেশের সামাজিক পরিবর্তনের দুইটি দিক কি ব্যাখ্যা করে? এটা দেখেন, প্রথমত নারী ক্ষমতায়ন ও শিক্ষার প্রসার, ২ নম্বর গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যসেবা উন্নয়ন। নগরায়নের ফলে সামাজিক পরিবর্তনের একটি উদাহরণ দাও। গ্রামীণ জনগণ শহরে এসে আধুনিক জীবনযাত্রা ও পেশা গ্রহণ করছে। সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা কি? শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, নতুন পেশা গ্রহণে উৎসাহিত করে এবং বৈষম্য কমাতে সহায়তা করে। বৈশ্বিক যোগাযোগ সামাজিক পরিবর্তনে কি প্রভাব ফেলে? আবারও বলি, এটি বিদেশি সংস্কৃতি, প্রযুক্তি ও অর্থনৈতিক ধারণা দেশে প্রবাহিত করে এবং জীবনযাত্রার পরিবর্তন আনে। এনজিও কার্যক্রম সামাজিক পরিবর্তনে কিভাবে অবদান রাখে? এটা দরিদ্র দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও ক্ষুদ্র ঋণ প্রদান করে। বাংলাদেশে সামাজিক পরিবর্তনে একটি নেতিবাচক দিক কি? নেতিবাচক দিক হলো পারিবারিক বন্ধন শিথিল হওয়া ও সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয়। প্রযুক্তিগত উন্নয়ন সামাজিক পরিবর্তনে কি প্রভাব ফেলেছে? চিকিৎসা, এটা দেখেন, কৃষি, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্য উন্নয়ন এনে জীবনযাত্রা বৃদ্ধি করেছে। এবং দেখেন পরবর্তী কোশ্চেন, সামাজিক পরিবর্তনে ধারাবাহিকতা বজায় রাখতে কি প্রয়োজন? এটা হচ্ছে পরিকল্পিত উন্নয়ন, শিক্ষা বিস্তার, তারপরে আছে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও বৈষম্য কাঠামো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি সুন্দর করে বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের সৃজনশীল নিয়েও কোনো প্রশ্ন থেকে থাকে বা সৃজনশীল ধারণা লাগে বা ধারণা আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সৃজনশীল সাজেশন দেওয়ার, এবং অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে রাখবেন যাতে করে আর কোনো সমস্যা না হয়। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।